আসসালামু আলাইকুম। সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলের অন্যতম সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে গভীর বিশ্লেষণ করব। সেটি হল বাংলাদেশের সরকারি পেনশন ব্যবস্থার বিস্তারিত চিত্র, এর বর্তমান অবস্থা, সংকট এবং নবম পে স্কেলে প্রত্যাশিত সংস্কারের রূপরেখা। পেনশন শুধু একটি আর্থিক বিষয় নয়, এটি একটি মানবিক বিষয়। একজন মানুষ তার জীবনের সবচেয়ে সক্রিয় ও উৎপাদনশীল বছরগুলো রাষ্ট্রের সেবায় উৎসর্গ করেন। সেই উৎসর্গের বিনিময়ে বার্ধক্যে একটি সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা পাওয়া তার ন্যায্য অধিকার। কিন্তু বাংলাদেশের বর্তমান পেনশন ব্যবস্থায় সেই নিশ্চয়তা কতটুকু আছে? অবসরের পর মাসিক পেনশনে কি সত্যিই সম্মানজনক জীবনযাপন করা যায়? মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে পেনশন বাড়ছে কি? অসুস্থতায় চিকিৎসার খরচ কি পেনশন থেকে মেটানো সম্ভব? এই প্রশ্নগুলোর সৎ ও বিস্তারিত উত্তর খোঁজাই আজকের প্রতিবেদনের লক্ষ্য। বাংলাদেশের সরকারি পেনশন ব্যবস্থার মূল কাঠামোটি প্রথমে বোঝা দরকার। বর্তমানে সরকারি কর্মচারীদের জন্য একটি সংজ্ঞায়িত সুবিধাভিত্তিক পেনশন ব্যবস্থা বিদ্যমান। এর অর্থ হল, একজন কর্মচারী নির্দিষ্ট বছর সরকারি চাকরি করার পর অবসর নিলে তার শেষ মূল বেতনের একটি নির্দিষ্ট অনুপাত প্রতি মাসে পেনশন হিসেবে পাবেন। বর্তমান নিয়ম অনুযায়ী একজন কর্মচারী ২৫ বছর বা তার বেশি সময় চাকরি করলে সর্বোচ্চ পেনশন পাওয়ার যোগ্য হন। এই পেনশনের পরিমাণ হল শেষ মূল বেতনের ৯০%। এর মধ্যে অর্ধেক অংশ অর্থাৎ ৪৫% মাসিক পেনশন হিসেবে পাওয়া যায় এবং বাকি অর্ধেক একটি নির্দিষ্ট গুণিতকে রূপান্তরিত করে এককালীন গ্র্যাচুইটি হিসেবে নেওয়া যায়। এই কাঠামোটি মূলনীতির দিক থেকে যুক্তিসঙ্গত হলেও বাস্তব প্রয়োগে অনেক সমস্যা রয়েছে, যা লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীর জীবনকে কঠিন করে তুলছে। পেনশনের পরিমাণের বাস্তবতা একটু সংখ্যায় দেখলে বিষয়টি আরও স্পষ্ট হয়। অষ্টম পে স্কেলে একজন নবম গ্রেডের কর্মচারীর মূল বেতন ছিল ২২,০০০ টাকার কিছু বেশি। ২৫ বছর চাকরি করে অবসর নিলে তার মাসিক পেনশন হয় এই বেতনের ৪৫%, যা প্রায় ১০,০০০ টাকার কাছাকাছি। এই ১০,০০০ টাকা দিয়ে ঢাকায় তো দূরের কথা, জেলা শহরেও কোনো মতে বেঁচে থাকা সম্ভব নয়। বাড়ি ভাড়া, বিদ্যুৎ, পানি, গ্যাস, বাজার, ওষুধ সব মিলিয়ে একটি একক পরিবারের মাসিক ন্যূনতম ব্যয় এখন ২৫ থেকে ৩০,০০০ টাকার নিচে নামানো প্রায় অসম্ভব। ফলে এই পেনশনভোগী কর্মচারীকে হয় স্বজনদের উপর নির্ভর করতে হচ্ছে, নয়তো কোনো বাড়তি আয়ের পথ খুঁজতে হচ্ছে। এই পরিস্থিতি অত্যন্ত অমানবিক। যে মানুষটি সারা জীবন রাষ্ট্রের সেবা করেছেন, তাকে বার্ধক্যে এই কষ্টের মধ্যে দিনযাপন করতে হবে, এটি রাষ্ট্রের নৈতিক ব্যর্থতা। পেনশনের প্রকৃত ক্রয় ক্ষমতার ক্রমাবনতির বিষয়টি সমস্যার সবচেয়ে গভীর দিক। বাংলাদেশে বর্তমানে বার্ষিক মূল্যস্ফীতির হার ৬ থেকে ১০% মধ্যে ওঠানামা করে, কিন্তু একজন পেনশনভোগীর পেনশনের পরিমাণ প্রতি বছর কোনো স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাড়ে না। ৫ বছর পর পর নতুন পে স্কেল এলে কিছুটা বৃদ্ধি পেলেও মাঝের সময়ে তারা একই পরিমাণ পেনশন পান। ফলে বাস্তবে পেনশনের ক্রয় ক্ষমতা কমতে থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে তা প্রায় অর্ধেকে নেমে আসে। গ্র্যাচুইটির বিষয়টিও গুরুত্বপূর্ণ। অবসরের সময় কর্মচারীরা যে এককালীন গ্র্যাচুইটি পান, তা অনেক সময় প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত হয়। অনেকেই এই অর্থ দিয়ে সন্তানদের বিয়ে, বাড়ি মেরামত বা ঋণ পরিশোধ করেন এবং অল্প সময়েই সেই অর্থ শেষ হয়ে যায়। এরপর তাদের অপ্রতুল মাসিক পেনশনের উপর নির্ভর করতে হয়। পারিবারিক পেনশন একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। একজন পেনশনভোগী মারা গেলে তার পরিবার মূল পেনশনের একটি অংশ পায়, কিন্তু এই পেনশন পেতেও অনেক সময় প্রশাসনিক জটিলতার সম্মুখীন হতে হয়। একজন বৃদ্ধা নারীকে বিভিন্ন অফিসে ঘুরতে হয়, কাগজপত্র সংগ্রহ করতে হয়, যা তার জন্য অত্যন্ত কষ্টকর। পেনশন প্রদানের প্রক্রিয়াগত জটিলতাও একটি বড় সমস্যা। অবসর নেওয়ার পর প্রথম পেনশন পেতে অনেক সময় মাসের পর মাস অপেক্ষা করতে হয়। এই সময়ে অনেকেই সঞ্চয় ভেঙে বা ঋণ করে সংসার চালান।
একটি সম্পূর্ণ ডিজিটাল পেনশন ব্যবস্থা চালু করা হলে এই সমস্যার সমাধান সম্ভব। জীবন সনদ জমা দেওয়ার প্রক্রিয়াটিও অনেকের জন্য কষ্টকর, বিশেষ করে যারা বয়স্ক বা অসুস্থ তাদের জন্য অফিসে গিয়ে সনদ জমা দেওয়া কঠিন। ডিজিটাল পদ্ধতি চালু করলে এই ভোগান্তি কমানো সম্ভব। চিকিৎসা ব্যয়ের বিষয়টি সবচেয়ে মানবিক সমস্যা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যয় বাড়ে, কিন্তু আয় কমে যায়। ফলে অনেক পেনশনভোগী চিকিৎসার খরচ মেটাতে গিয়ে সর্বশান্ত হয়ে পড়েন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটি কার্যকর স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি। পেনশন তহবিলের দীর্ঘমেয়াদী টেকসইতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে এই ব্যবস্থা সরকারের বাজেটের উপর নির্ভরশীল। ভবিষ্যতে চাপ কমাতে একটি স্বতন্ত্র পেনশন তহবিল গঠনের প্রয়োজনীয়তা রয়েছে। সব মিলিয়ে বলা যায়, বর্তমান পেনশন ব্যবস্থায় কাঠামোগত ভিত্তি থাকলেও বাস্তব প্রয়োগে নানা সীমাবদ্ধতা রয়েছে। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়ের অভাব, চিকিৎসা সুবিধার ঘাটতি, প্রশাসনিক জটিলতা এবং দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা এসব কারণে একটি ব্যাপক সংস্কার প্রয়োজন। নবম জাতীয় পে স্কেল সেই সংস্কারের একটি বড় সুযোগ তৈরি করেছে। যদি সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন করা যায়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের পেনশন ব্যবস্থা আরও মানবিক, টেকসই ও কার্যকর হবে। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।